প্রজা, রাজা এই বিষয়গুলো এসছে প্রাচীনকাল থেকে। রোমান সাম্রাজ্য বা ইংলিশ সাম্রাজ্য, যেকোনো সাম্রাজ্যেই একজন রাজা থাকতো এবং সেই রাজার অধীনে প্রজারা থাকতো। রাজা প্রজাকে শাসন করত, শোষণ করত। রাজা যেভাবে দেশ চালাতে চাইতো, রাষ্ট্র সেভাবেই চলতো। ধীরে ধীরে যখন রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয়, আধুনিক রাষ্ট্র গড়ে ওঠে, তখন রাজার ওই ক্ষমতাটা আর থাকে না। তখন ক্ষমতাটা আধুনিক বিশ্বে সোশ্যাল সায়েন্সে এই রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয়, বিশেষ করে গণতান্ত্রিক সমাজে বলা হয়, জনগণই রাষ্ট্রের প্রধানতম মালিক। এবং এই প্রজা শব্দটা প্রজা অর্থে না, এটা হচ্ছে পিপলসের অর্থে, জনগণের অর্থে বলা হয়েছে। সুতরাং এই যে জন জনপ্রজা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে প্রজা শব্দটা, এটা মন্দ কিছু না। এটা হচ্ছে প্রজাদের অর্থাৎ জনগণের দ্বারা শাসিত সরকার। এখানে কোনো রাজা নেই, এইভাবেই বোঝানো হয়েছে। আর যে শব্দটা ব্যবহার হয়েছে এটা অনর্থক, এটা শুধুমাত্র কন্ট্রোভার্সি বাড়াবে। আমাদের উদ্দেশ্য ছিল বা জানার উদ্দেশ্য ছিল যে এই সংবিধান পরিবর্তন হবে বা রহিত হবে, যাই হোক না কেন, স্বৈরাচার যেন না হয়। এই দেশের নাম নিয়ে টানাটানি কেন? তো এই 53 বছর গেছে, এখন দেশের নাম যদি এই মুহূর্তে পরিবর্তন হয়, হাউ দ্য পিপল উইল আউটসাইড অফ বাংলাদেশ উইল সি, কীভাবে চিন্তা করবে বাংলাদেশকে? তো নাম কিভাবে সহজে পরিবর্তন হয়? নাম তো স্থায়ী। সুতরাং এই যে প্রেক্ষাপটে যে ধারণার উপর ভিত্তি করে এই নাম পরিবর্তন, আমি মনে করি এটা অনর্থক, এটা কন্ট্রোভার্সি বাড়াবে, এর আসলে কোনো অর্থ নেই। যারা সংস্কার করার জন্য এই প্রস্তাব দিয়েছেন তারা এটা ভালো বলতে পারবেন। তো এই শব্দের সাথে এই শব্দের মূলত কি পার্থক্য সেটাও আসলে পরিষ্কার নয়। আর যেহেতু প্রজা অর্থে শোষিত প্রজা, সেইভাবে এই আমাদের সংবিধানে এটাকে রচিত হয়নি। এটা আসলে যারা জনগণ তারাই রাষ্ট্রের প্রধান মালিক, এটাকেই বোঝানো হয়েছে। সুতরাং যেভাবেই হোক জনগণ প্রজাতন্ত্রী, এটার আসলে ইট ডাজ মেক এনি সেন্স। সুতরাং এটা এই যে সংস্কার প্রস্তাবটা নিয়ে আসা হয়েছে, আমি মনে করি ওর কোনো আসলে বাস্তব ভিত্তি নেই। তারা কিছু কিছু সংস্কার এনেছে, আমি মনে করি অনেক দিনের মানুষের চাওয়া। ফর এক্সাম্পল, আমরা ন্যাশনাল, আমাদের ন্যাশনালিজম, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ, আমরা বাংলাদেশি ন্যাশনালিজম আমাদের। তো এই জিনিসটা এটা আমি মনে করি এটা অনেক দিন থেকেই মানুষের চাহিত একটা প্রস্তাব ছিল। একই ব্যক্তি সংসদ সদস্য, একই ব্যক্তি দলের প্রধান, আবার একই ব্যক্তি দল এবং প্রধানমন্ত্রী হবেন। তো এইটার থেকে বিরত করা হয়েছে, যে কোনো একটি পদ নিতে হবে। তাতে করে কিছুটা হলেও আমি মনে করি স্বৈরাচার সম্ভাবনাটা কমবে। এছাড়া আমি যেটা আমাদের আশা ছিল যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের একটা ভারসাম্য আনা হবে, কিন্তু আমি আসলে প্রকৃতপক্ষে তেমন কোনো ভারসাম্যর জায়গা আমি দেখতে পাইনি। আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করার জন্যে, তেমন সিগনিফিক্যান্ট এমন কোনো পরিবর্তন দেখিনি যাতে করে প্রধানমন্ত্রীর একচ্ছত্রবাদ নিবৃত হবে বা এটা থেকে, স্বৈরাচার থেকে আমরা মুক্ত হব। সুতরাং পরিবর্তন হচ্ছে বটে, সংশোধন নিয়ে আসা হয়েছে, কিন্তু এই সংশোধনের কতটুকু বাস্তব লাভ হবে এটা কোয়েশ্চেনেবল। আর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ বলে যাকে অভিহিত করা হয়েছে, তার ফাংশনটা কি, সে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করবে, সেখানে কিন্তু কিছু বলা নাই। উপরন্তু 300 জনের জায়গায় 400 জনকে নিম্নকক্ষে নির্বাচন করার কথা বলা হয়েছে। 300 জনের বেতন দিতে হবে বাংলাদেশ সরকারকে, সেখানে তারা কাস্টমস ডিউটি ছাড়াই গাড়ি আনবে, এখানে এখন আনবে 400 জন। তো এক্ষেত্রে ফরেন কারেন্সি যেমন কমবে, তেমনি আসলে 100 জন বাড়িয়ে লাভটা কী হবে? বিশেষ করে তারা নারী কোটায় আসবে এবং এটা ইন অ্যাডিশন টু, কারণ নারী তো 300 জনের মধ্যেও তারা ইলেকটেড হচ্ছেন, ইলেকশন করার সুযোগ পাচ্ছেন। সেইখানে আবার নতুন করে 100 জনকে নির্বাচিত হয়ে আসতে হবে, এর কারণটা আমি বুঝিনি। আর নিম্নকক্ষ উচ্চকক্ষের মধ্যে যে কি সম্পর্ক, কি চেক অ্যান্ড ব্যালেন্স, কোনো কিছু বলা নেই। সুতরাং একটা উচ্চকক্ষ করা মানে হচ্ছে আরও খরচের বৃদ্ধি। কাজ কি হবে সেটা যেহেতু ডিফাইন না, সুতরাং আমরা জানি না আসলে এই সংস্কারের আসল ফলপ্রসূ হবে কি হবে না, বা ফলটা কোন দিকে যাবে। আরও একটা ব্যাপার হচ্ছে যে উচ্চকক্ষে যারা থাকবেন তারা নিম্নকক্ষ যারা নির্বাচিত হবেন সেই অনুসারে তাদের দ্বারা মনোনীত হবেন। তো সেই ক্ষেত্রে তো লাভ হচ্ছে না, কারণ
নিম্নকক্ষে যারা আছেন তাদেরই রিপ্রেজেন্ট করবেন মোরাললেস উচ্চকক্ষে যারা আছেন, সে একই প্রপোর্শনে। তো সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্সের আমি তো কোনো কিছু দেখছি না। সারা বিশ্বে উচ্চকক্ষে যারা থাকেন তারা থাকেন সমাজের প্রভাবশালী ব্যক্তি, তার স্ব জায়গায় যারা খুব বিখ্যাত, যারা অনেক দিগ্গজ, তাদেরকে নেওয়া হয়। তো এইখানে ঠিক একইভাবে যে পদ্ধতিতে নির্বাচিত হবেন আমাদের এমপিরা, তাদের মধ্যে ঠিক তারাই যদি নমিনেট করেন তাদের পছন্দ মতো, তো তারা যা বলবে উচ্চকক্ষের মেম্বার যারা থাকবেন তারা সেটাই করবে। তো তাতে করে ফল ফল কী হবে সেটা কোয়েশ্চেনেবল।